তিস্তাগুড়ি অডিও স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগত। এখন শুনবেন শতরূপা নাগপালের লেখা উপন্যাসিকা যদি প্রেম না দিলে, পর্ব 1। একটানা মোবাইলের শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল কুহুর। বিরক্ত মুখে কোঁচকানো চোখে স্ক্রিনটা দেখল সে। অফিস থেকে ফোন। এই সময়ে নতুন বসের ফোন দেখে কুহুর বিরক্তি যেন দ্বিগুণ বেড়ে গেল। গুড মর্নিং স্যার। বলুন। গুড মর্নিং কি বলছো গর্জাস লেডি? বেলা দুপুর গড়িয়ে গেল, গুড আফটারনুন বলো। ও সরি স্যার, লক্ষ্য করিনি আসলে। ইটস ওকে ইয়াং লেডি, এই বয়সে পার্টি করে বেলা অবধি না ঘুমোলে আর কবে ঘুমোবে? কি যে বলেন স্যার। না না, সিরিয়াসলি বলছি, একদিন আমাদেরও সময় দাও নাকি? বুড়ো বলে কি আর দাম নেই? শিওর স্যার, আপনার মিসেস একদিন বাড়িতে ডেকে খাওয়াবেন বলেছিলেন, নিশ্চয়ই যাব। ডোন্ট বি সো অর্থোডক্স। আমাদের পার্টিতে আমার মিসেস কি করবে? তাছাড়া ও এখন এত বাইরে বেরোয় না। শি ইজ টার্নিং ইনটু অ্যান ওল্ড লেডি টু আর্লি। মন আর শরীর দুদিকেই। আর আপনি বুঝি খুব ইয়াং? একবার পরখ করে দেখোই না, প্রমোশন আর প্লেজার দুটোই কেমন সুরসুর করে হয়ে যায়। নিজেকে কিভাবে প্লেজার দিতে হয় আমি জানি স্যার, নইলে বাবা রেখে যাওয়া এত বড় প্রেসের বিজনেস ছেড়ে আপনার অফিসে অ্যাড ডিজাইনারে জব করতে আসতাম না। আর যতদূর খবর, আপনার নিজের প্রমোশনে নাকি আটকে আছে 354-এর এক কেসে। জাস্ট শাট ইওর মাউথ। ভুলে যাও না আমি তোমার বস। ইয়ার্কির একটা লিমিট থাকে। সোমবার অফিসে এসে প্রথমে আমার সঙ্গে দেখা করবে। শিওর স্যার। ওকে, এখন রাখছি। ফোন কেটে দিয়ে ফিক ফিক করে হাসল কুহু। এই নির্ভয় সরকার নামের বস লোকটার রসিকতা আর লেডি এমপ্লয়ীদের পেছনে গুঁড়োগুড়ি অফিস জুড়ে বিখ্যাত। কিছু মহিলা চুপচাপ সহ্য করে, কেউ কেউ ক্ষমতার লোভে লাইও দেয়। তাই সাহস এতটা বেড়ে গেছে তার। আজ সুযোগ বুঝে তাকে ভালোই দেওয়া গেল। মনে মনে খুশি হয় কুহু। বিছানা থেকে নামতে গিয়েই কুহুর চোখ চলে গেল পাশে উষ্ণিস এখনো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘুমের ছন্দে ওর পেশিবহুল পিঠ উঠছে আর নামছে। উষ্ণিসের নগ্ন পিঠে আলতো চুমু খেয়ে উঠে দাঁড়ালো কুহু। মনে মনে ভাবল, এবার এই সম্পর্কটাও শেষ করতে হবে। জল যেদিকে গড়াচ্ছে, খুব শিগগিরই উষ্ণিস প্রপোজ করে বসবে। তখন আবার এক নতুন ঝামেলা। এরা এরা বোঝে না কেন? কদিন প্রেম প্রেম খেললেই বিয়ে করতে হবে এমন কথা কে বলেছে? আমার ডিকশনারিতে তো নেই। অবাক লাগে কুহুর। এত শিক্ষিত, স্মার্ট, সুদর্শন ছেলেরাও আজকাল হ্যাপিলি এভার আফটারের থিওরিতে বিশ্বাস করে। সত্যি কপালে কি জোটে না তার। অতি সন্তর্পণে বিড়ালের মতো ঘর থেকে বের হলো কুহু। পকেট থেকে চাবি বের করতে যাবে, ঠিক তখনই আবার ফোন। মা ফোন করছে। মুহূর্তেই কুহুর ফুরফুরে মেজাজটা ভেঙে খান খান। হ্যালো, বলো। হ্যালো কুহু, শুনতে পাচ্ছিস? বলো। কোথায় কোথায় তুই? সারা রাত ফোনে ধরার চেষ্টা করে যাচ্ছি। কোথায় ছিলি? দ্যাটস নান অফ ইউর বিজনেস। কি বলবে বলো। বাড়ি ফিরছিস তো? আমি মানদার মা এলে বলে দেবো তোর জন্য পরোটা ভেজে দেবে। শোনো মা, ট্রাভেল করে এসেছো, রেস্ট নাও। আমায় নিয়ে এত ভাবতে হবে না। আমি দিয়ার বাড়ি যাচ্ছি, ওখানেই ফ্রেশ হয়ে নেব। তোমায় এত ভাবতে হবে না। কুহু শোন। হ্যালো হ্যালো কুহু শোন। হ্যালো হ্যালো। হ্যাঁ
মায়ের কলটা কেটে ফোনটা সুইচ অফ করে দিল কুহু। পুরনো মাথা ব্যথাটা আবার মাথা চাড়া দিচ্ছে। এখনই দরকার ব্ল্যাক কফি। দিয়াকে ফোন করবে কিনা এই ভাবনায় থমকে দাঁড়িয়ে রইল সে। ফোনটা হাতে নিয়ে মুহূর্তখানেক স্থির হয়ে বসে রইল নিপা। একটা পাপের সাজা আর কতদিন মেয়েটা তাকে দেবে? সত্যিই কি খুব অন্যায় করেছিলেন তিনি? কার উপর করেছিলেন? কণাদের উপর, কুহুর ওপর, নাকি নিজের ওপরই? এসব ভাবতে ভাবতেই মন খারাপ হয়ে যায় নিপার। কাজের থেকে ছুটি পেলেও আর ভালো লাগে না। আবার বাড়ি ছেড়ে, মেয়েকে ছেড়ে বেশি দিন বাইরে থাকতেও মন চায় না। মেয়ে যতই দুচ্ছাই করুক, নিপা তো মা। কণাদের প্রেসের ব্যবসা এখন ঠান্ডা আগুনের মতো জ্বলছে, হাঁফাচ্ছে। সেটা মন দিয়ে করবে কি? করলে অন্তত বাড়িতে থাকা যায়। কিন্তু এর জন্য কুহুর সঙ্গে আলোচনা দরকার। মেয়ে কি শুনবে? ছোট থেকে খুব রাগ মেয়ের। কার থেকে যে পেয়েছে এত মেজাজ। নিপা তো তেমন রাগী নন, কণার তো সোনার মানুষ। কিন্তু হ্যাঁ, নিপার বাবা ছিলেন কড়ার ওপর কড়া। তবে কি দাদুরই স্বভাব পেয়েছে কুহু? নিপার গর্ভাবস্থার সময় বাবার শরীর খুব খারাপ ছিল। একদিন তার মাথায় হাত রেখে বলেছিলেন, ভাবিস নে নিপু, আমি থাকবো না, তাই আর বাপের বকুনি খাবি না। যে আসছে তাকে আমার সব তেজ দিয়ে গেলাম। এ তোকে ঠিক শাসনে রাখবে রাখবে রাখবে। সত্যি ছোটবেলায় মেজাজ ছিল একেবারে আগুনের মতো, কিন্তু মন একেবারে তুলোর মতো নরম। একদিন একটা ভুলের কারণে নিপাকে শাশুড়ি দুই একটা কড়া কথা শোনাচ্ছিলেন। 4 বছরের কুহু পাশেই খেলছিল। হঠাৎ দৌড়ে এসে বলেছিল, ঠাম্মু, তুমি মাকে বকছো কেন? মা তো সরি বলেছে। 4 বছরের মেয়ের মুখে এমন কথা! ঠাম্মার আদুরের নাতনির কাছ থেকে এটা কেউই আশা করেনি। কিন্তু কণাদ সামলে নিয়েছিলেন তখনকার পরিস্থিতি। এমনই ছিল কুহু, তেজি কিন্তু অতি নরম মনের। আর মাকে কি যে ভালোবাসতো! কি থেকে কি হয়ে গেল! কলিং বেলের শব্দে ভাবনার তাল ভাঙল নিপার। মানদার মা এলো বোধ হয়। মেয়েটা বোধহয় এ বেলা আর ফিরবে না, তাই পরোটা ভাজার ঝামেলায় যাওয়ার আর দরকার নেই। বরং চিকেন দো পেঁয়াজাটা রেঁধে রাখতে বলি, যদি 1 চামচ মুখে দেয় মেয়েটা। এই নে তোর ফেভারিট ব্ল্যাক কফি। থ্যাঙ্কস আ লট ডার্লিং, খুব দরকার ছিল রে। মাথাটা পুরো হ্যাং হয়ে আছে। থ্যাংক ইউ। কাল রাতে খুব খেলেছিস না? ওই আর কি, উষ্ণিস একটু ন্যাকা বটে, তবে ইন বেড হি ইজ এ ডিমন। উফ, জমে গেছে। কি লাকি রে তুই। আমার বয়ফ্রেন্ডটা শালা 1 নম্বরের একটা সেলফিশ, জানিস? নিজের হয়ে গেল অমনি। তো উষ্ণিসকে ট্রাই করবি নাকি? কি বলিস? তুই দিবি? তোর হিংসে হবে না? ধুর ধুর, কত উষ্ণিস আসবে যাবে, কিন্তু তুই তো থেকেই যাবি। তাছাড়াও আর বেশি দিন এই সম্পর্কটা বয়ে বেড়ানোর ইচ্ছে আমার নেই। তখন তো আমার নেকুশোনা উষ্ণিসে কাদার জন্য একটা কাদ দরকার হবে, বল? কি বলিস? এর মধ্যে হয়ে গেল? আসলে ও খুব জড়িয়ে পড়ছে রে আমার সাথে। এরপর বিয়েটি করতে চাইলে? এ বাবা, তা বিয়ে করতে চাইলে বিয়ে করবি? না না, কোনো লাইফ টাইম কমিটমেন্টে আমি নেই। বিয়ে একটা মস্ত ঢপ, বুঝলি তো? এক জীবনে মানুষ যোগাযোগ রাখতে পারে না, আর এরা
7 জন্ম দাবি করে। ভাব হোয়াট। কুকু, কাম ডাউন, কাম ডাউন। আমি কিন্তু এত সব ভেবে আই এম সরি। ইউ শুড নট বি দিয়া। আমি খুব ভালো আছি, বিশ্বাস কর। কোনো চাওয়া পাওয়া নেই আমার, কোনো পিছুটান নেই, তাই আমায় কোনোদিন কনাথ বসু হতে হবে না। আমার কোনো কষ্ট নেই, বিশ্বাস কর প্লিজ। ছেলেটার ঘুমের চটকা ভেঙে যায় চাওয়াওয়ালার ডাক শুনে। জেনারেল কম্পার্টমেন্ট, তবে বেশি ভিড় নেই। সে চোখ কচলায়। এটা যে কোন স্টেশন গেল? পাশে বসা ভদ্রলোকের দিকে ঝুঁকে জিজ্ঞেস করে, আগে দাদা, এটা কোন স্টেশন গেল? বর্ধমান। আপনি কোথায় যাবেন? কলকাতায়। ও, চাকরি করেন? না, চাকরির খোঁজেই যাচ্ছি। আচ্ছা, তবে আজকাল এই লেখাপড়া করে চাকরি পাওয়া খুব কঠিন। আমার যে কোনো চাকরিতেই হবে দাদা, একটা পেট চললেই হলো। তা পরিবার? বিধবা মা ছিলেন, গত মাসে তিনিও চলে গেলেন। তারপর সামান্য যা ছিল তাই নিয়েই বেরিয়েছি। আসলে কলকাতায় আমাদের গ্রামের মল্লিক কাকার ছেলে হকারি করে, ওখানেই যাচ্ছি। দাদা, আপনি কি করেন? ওই একটা প্রেসে চাকরি করি, পুরনো ব্যবসা, মালিক নেই, তাই এখন ধুঁকছে। পুরনো চাকরির মায়া ছেড়ে যেতে পারি না আর কি। সেই তো কথা দাদা, ভালোবাসা কি না করায় বলুন তো? সেই ভালোবাসাই হলে কি মানুষ কখনো দেউলিয়া হয়? তা কেউ আছে মনে হচ্ছে তোমার? আছে বই কি, আমার মা সরস্বতীর দান। আমার ওই গানটুকুই আছে দাদা। চাকরি না পেলে ট্রেনে ট্রেনে গান গিয়ে ভিক্ষে করব, কি বলেন? বটে, তা গান ধরো দেখি একটা। ভিক্ষে জোটে নাকি এই পাষাণের শহরে দেখি। নির্বাণ চোখ বন্ধ করে গান ধরল। খাসার ভেতর আসিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কমনে আসে যায়। খাসার ভেতর আসিন পাখি কমনে আসে যায়। গান শেষ। সব যাত্রী নির্বাণের দিকে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আসে। ভদ্রলোকের চোখ ভিজে গেছে জলে। নাম কি তোমার বাবা? নির্বাণ। এই এই আমার ঠিকানা আর ফোন নম্বর রাখো। যদি কোথাও ঠাঁই না হয় নির্দ্বিধায় আমার কাছে এসো। তোমার এই জেঠু রইল কলকাতায়। মে আই কাম ইন স্যার? কাম ইন। আপনি ডেকেছিলেন আমায় স্যার? এই শোকজ লেটারটা এসেছে তোমার নামে। যত দ্রুত সম্ভব চিঠিটার উত্তর চাই কোম্পানি। শোকজ লেটার? তা কি বিষয় কজ দেখাতে হবে আমায়? গত মাসে তুমি অফিসকে ইনফর্ম না করে 2 দিন কামাই করেছিলে। আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন ছিল ক্লায়েন্টের কাছে। তোমার ইরেসপন্সিবিলিটির জন্য আমাদের হাত থেকে ডিলটা রাইভাল কোম্পানি নিয়ে গেছে। তোমার এই আনপ্রফেশনাল বিহেভিয়ারের কারণ কোম্পানি জানতে চায়।
কিন্তু স্যার আমি তো অ্যাপ্লিকেশন দিয়েই ছুটি নিয়েছিলাম, কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই অফিসেই। আর ছুটি নেওয়ার আগে নেহার হাতে আমার প্রেজেন্টেশনটা পেন ড্রাইভে দিয়েও এসেছিলাম। আপনি তো গোটা ব্যাপারটা জানতেন, আর আপনিই তো সিওরিটি দিয়েছিলেন যে কোনো সমস্যা হবে না। আজকাল মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, আর তুমি আমার একটা কথা ধরে বসে গেলে। কোম্পানি কি তোমার সুন্দর মুখটা দেখার জন্য তোমায় বেতন দেয়? আর তাছাড়া ডিলটাও হাতছাড়া হয়ে গেছে। তোমার প্রেজেন্টেশনও যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি ছিল না। দেখুন স্যার, ডিল পাওয়া না পাওয়া সবসময় আমার হাতে থাকে না। আমি আমার 100% দিয়েছিলাম। আই এম সরি মিস বোস, ইউ হ্যাভ টু আনসার দ্য কোম্পানি। তবে তুমি যদি চাও বিষয়টা পার্সোনালি হ্যান্ডেল করি, তাহলে আজ রাত 9টায় হোটেল প্লাজার 302 নম্বর রুমে চলে এসো, তখন আলোচনা করা যাবে না হয়। ইউ ডোন্ট নিড টু বি সরি স্যার। আমারই অনেক সময় লেগে গেল আপনাকে কাল্টিভেট করতে। আপনি একটু আগে কি যেন বলছিলেন? কোম্পানি আমার সুন্দর মুখটা দেখার জন্য স্যালারি দেয় না, তবে আপনি নিশ্চয়ই আমার মতো সুন্দরী মেয়েদের অ্যাপয়েন্ট করেন, যাতে তাদের নরমে গরমে এক্সপ্লয়েট করতে পারেন। হোয়াট ডু ইউ মিন? তুমি জানো এই মুহূর্তে আমি তোমায় ফায়ার করতে পারি? জানেন স্যার, শ্রেয়সী আর আমি ক্লাস 6 থেকে বন্ধু। ও এখন বিদেশে, তবু আমাদের যোগাযোগ ছিন্ন হয়নি। গত 6 মাস ধরে আপনি আমাকে, নেহা, জয়ন্তী আর শিরিনকে যে বিভিন্ন সময়ে বিভিন্ন টেক্সট পাঠিয়েছেন, তার সব স্ক্রিনশট আমার কাছে আছে। যদি আমি সেগুলো শ্রেয়সীকে পাঠাই, নিজের মেয়ের চোখে আপনার ইমপ্রেশনটা কেমন হবে ভেবেছেন? আর কোম্পানির হায়ার অথরিটির কাছে আপনার সেক্সুয়াল আর্জে জর্জরিত টেক্সটগুলো পৌঁছলে আগেও একটা কেসে আপনাকে অ্যালার্ট করা হয়েছিল, ভুলে গেছেন? ফর গড সেক কুহু, আমার এই সর্বনাশ করো না। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি আর কোনোদিন কোনো এমপ্লয়িকে, আই এম সরি কুহু। কুহু কুহু, তোমায় কোনো শোকজ করতে হবে না। কাম ডাউন স্যার, কাম ডাউন। এত উত্তেজিত হবেন না। আমাকে না হোক আপনাকেই তো শোকজ করতে হবে। হ্যাঁ, এত উত্তেজনায় চলে স্যার? মানে তুমি কি উপর মহলে কমপ্লেন করবে? যদি নাও করি, তবু রাতে বাড়ি ফিরে যখন ঘর অন্ধকার করে শোবেন, নিজেকে কি জবাব দেবেন স্যার? আজ আমি সাহস করলাম বলে আপনি আমার হাতে পায়ে ধরছেন। নেহা, জয়ন্তী, শিরিন, আরও কত মেয়ে আছে যারা সাহস করতে পারেনি। কখনো বাড়ির কথা ভেবে, কখনো সমাজের মান সম্মানের ভয়ে আপনাদের প্রস্তাব মানতে বাধ্য হয় স্যার। তারা এক্সপ্লয়েটেড হয়, আর আড়ালে তাদের গায়ে লেগে যায় হোর, স্লাট, প্রস, এইসব শব্দগুলো। কিন্তু আপনাদের ইমেজ সাদা কাগজের মতোই থাকে। মেয়েদের কোয়ালিফিকেশন, হার্ড ওয়ার্ক, অ্যাম্বিশন কিছুরই দাম নেই আপনাদের কাছে। দাম থাকে শুধু তাদের ভারী নিতম্ব, সরু কোমর আর ভরাট বুকের, তাই না স্যার? ভাবুন তো স্যার, কাজের জায়গায় যদি আপনাকে প্রতিদিন 1 ডলা সুস্বাদু মাংস হিসাবে দেখা হয়, কেমন লাগবে আপনার? আর ভাবুন, শ্রেয়সীর কোনো রিসার্চ গাইড যদি ওর সাথে একই আচরণ করে, তখন কেমন লাগবে আপনার? আমি ক্ষমা চাইছি কুহু। প্লিজ 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 বলো, আমি কি করতে পারি তোমার জন্য? একটা সই চাই স্যার, জাস্ট একটা সই। আমার রেজিগনেশন লেটারে আজ অফিসে এসেই লিখেছি, এই ধরুন। কিন্তু কুহু, প্লিজ ডু মি দ্যাট লাস্ট ফেভার স্যার, প্লিজ। না, এই শহরে এসে নির্বাণের প্রায় মাসখানেক কেটে গেছে। মল্লিক জেঠুর কথা অনুযায়ী বিজয়দার মেসেই উঠেছে সে। মেস বলতে নামেই মেস, আসলে একেবারে ঘুপচি একটা বাড়ি।
তারই মধ্যে জড়া পল্টা করে থাকে প্রায় জনা 30 বাসিন্দা। কেউ এসেছে পেটের দায়ে, কেউ ভাগ্যান্বেষণে। একটা মাত্র বাথরুম, স্নান, পায়খানা, জল, প্রতিদিন এসব নিয়েই চলছে তুমুল ঝগড়া। তবু সন্ধেবেলায় এই একই লোকগুলো সস্তার তেলে ভাজা আর পাউডার দুধের চা হাতে জমায় আড্ডা। এমনকি বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানোর বিরল অভ্যাসও আছে ওদের। মেস ভাড়া মাসিক 2000। তবে মালিক বিজয়দার পেয়ারের লোক হওয়ায় নির্বাণকে আপাতত 1000 দিলেই হবে। মানে এই শহরে টিকে থাকতে নির্বাণের এখন মাসে 2000 রোজগার করলেই চলবে। দেখ নিবু, তুই হলি ভদ্রলোকের ছেলে। তোর বাবা তো আমাদের গ্রামের স্কুলের মাস্টারমশাই ছিলেন। তোর কি আমার মতো হকারি পোষাবে? কাজের আবার ভদ্রলোক ছোটলোক কি গো বিজুদা? মা বলতেন কোনো কাজই ছোট নয়, যদি নিজের ইচ্ছে নিজের ভালোবাসায় করা যায় তবে। দেখ, তোদের ওই সাহিত্য মার্কার কথাবার্তা আমি বুঝি না রে ভাই। মোট কথা, এই শহরে যে কোনো পেশাতেই 2 পয়সা কামানো ইজ ডিফিকাল্ট। কথাটা বলেই বিজয় আশপাশ দেখে নিল। গ্রামের স্কুলের 9 পাস আর ওই সূত্রে 2-4টে ইংরেজি শব্দই যখন মনে রাখা, তখন সুযোগ পেলেই সেই শব্দগুলো আওড়াতে বিজয়ের কি আনন্দ। একদিন সস্তার বাংলা মদ খেয়ে দুজনেই টাল। নির্বাণ জিজ্ঞেস করেছিল, বিজুদা, ও বিজুদা, এই ইংরেজিতে এত ভালো গাইলে কিভাবে গো? ছোটবেলায় অঙ্ক, ইতিহাস, ভূগোল সব বিষয়ে ফেল করতাম, কিন্তু ইংরেজিতে কেউ আমায় দাঁত ফোটাতে পারতো না। 100 না পেলেও 40-50 তো পেতামই। আর ওটাই ছিল আমাদের স্কুলের হাইয়েস্ট নাম্বার। জানিস ইংরেজি স্যার মধুবাবু কি বলতেন? মধুবাবু বলতেন, বিজুর জন্মদিন আর ওয়ার্ডসওয়ার্থের জন্মদিন একই। আর ওই জন্যই ইংরেজিতে ওর মাথাটা খোলে। খুব 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 গর্ব হতো রে, খুব গর্ব হতো, খুব গর্ব হতো। ভাবতাম আমিও বড় হয়ে কবি হব, ওয়ার্ডসওয়ার্থের মতো। কিছুই হলো না রে, পাপি পেটের দায়ে আজ মেয়ে ছেলের ব্রা, প্যান্টি, ম্যাক্সি বিক্রি করছি। ওরা যখন দামাদামি করে চেঁচামেচি করে, তখন খুপড়িটা হিলে যায়। আর তখনই চোখ বন্ধ করে বিড়বিড় করি, we shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe. তেলে ভাজার বস্তির আলো আঁধারি, মেসের টালমাটাল রাতের ভেতর ছড়িয়ে পড়ে ইংরেজি গান। বাহ বাহ বিজুদা, বাহ! এই
তুমি তো অনেক ইংরেজি জানো, হ্যাঁ? কি কি সুন্দর গাইলে, হ্যাঁ? এই শোনো না বিজুদা, এর বাংলাটা আমিও গাইতে পারি, কিন্তু কিন্তু তুমি শিখলে কিভাবে? ওই আর কি। শোন, যা করতে ভালোবাসবি তার সময় ঠিকই বেরিয়ে আসে। দোকানে বসে বসে ওই চুটি চুটি ইংরেজি বই পড়ি, ওভাবেই একটু আধটু শিখেছি। আর একটা কথা, 2-4টে ইংরেজি বললেই ক্রেতারা ভাবে আমি মস্ত শিক্ষিত। তখন ওই তুই তুকারির বদলে আপনি করতে শুরু করে। এই আর কম কি বল? কিন্তু কিন্তু সবটা তো নিজে শিখলে। না রে, জেনেট না থাকলে এতটা পারতাম না। জেনেট কে বিজয়া? ওই আমার ইসে বড্ড ভালো মেয়ে রে, বড্ড ভালো মেয়ে। বিজুদা, এতদিন পেটে বৌদির কথা চাপা রাখলে? এই কোথায় পেলে? সে এক গন্ডগোলের গল্প। এইখানে এসে হাত গরম হলে বা শরীর টানলে মাঝে মাঝে ওই যেতাম দোয়াশলা এলাকার ব্রুথেলে। সেখানেই পরিচয় জেনেটের সাথে। খুব দুঃখী মেয়ে, বুঝলি, যাকে বলে বিষণ্ণ সুন্দরী। বাবা ইংরেজ, মা ভারতীয় বেশ্যা। জন্মের পরই দুজনই অদৃশ্য, দালালের হাতেই বড় হওয়া। সাদা চামড়া আর নীল চোখ, ওকে টপ ক্লাস এসকর্ট বানানোর প্ল্যান। জানিস নেবু, জেনেটের হেভি ডিমান্ড। মাসে 2 বার যাওয়ার অনুমতি পাই শুধু। জেনেট আলু পোস্তটা দারুণ রাধে, বুঝলি, দারুণ রাধে। রবীন্দ্রসঙ্গীতও গায়। তোর সঙ্গে দেখা হলে দারুণ জমবে, জানিস তো, দারুণ জমবে। এই ঢাল 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 ঢাল। প্রথমে সাদা চামড়া দেখে লোভ ছিল, বুঝলি তো। এক রাতে কত শট খেলতে পারি তার হিসেব রাখতাম। কিন্তু একদিন বুঝলাম জেনেটের কাছে গেলে আর দাঁড়ায় না রে। এক রাতে কয় শট খেললাম সেই হিসেবেও কেমন গুলিয়ে যাচ্ছে। শুধু মনে হচ্ছে জেনেটকে জড়িয়ে গল্প করি, ওর গল্প শুনি, ওর যে যে জায়গায় ওর বাবুরা ব্যথা দিয়ে গেছে সেখানে চুমু দিয়ে ওর সব ব্যথা, সব অপমান মুছে দিই। একদিন বুঝলাম ইংরেজিটাকে যেমন ভালোবাসি আমি জেনেটকে ঠিক ঠিক তেমনটাই ভালোবাসি রে, তেমনটাই ভালোবাসি।
তারপর ও তোমায় বিশ্বাস করেছিল? হ্যাঁ, সে কথা ওকে বলতে প্রথমে তো বিশ্বাসই করতে চায় না। ও বলতো 13 বছর থেকে সেই লাইনে কতজন এমন বলতো, কেউ কথা রাখেনি। ওর মন পুরা কাঠ। দুবার পেট খসাতে বাধ্য করেছে দালাল। জীবনটাকে শালা কেটে দিয়েছে ছুরি দিয়ে। তো ধীরে ধীরে বদলালো। এখন ও দিন রাত শুধু আমায় ভালোবাসে, স্বপ্ন দেখে আমাদের একদিন ছোট্ট একটা চালার বাড়ি হবে। জেনেট, আমি, আমরা আর আমাদের বাচ্চা। জানি কেউ আমাদের মানবে না। ওদের ব্রথেল থেকে বাধা আসবে। তবু দেখিস, একদিন আমি ওকে নিয়ে পালিয়ে যাব, সবাইকে ফাঁকি দিয়ে দূরে কোথাও, দূরে। বলতো নিবু, বল না, আমি কি খুব ভুল করেছি? জেনে তো ইচ্ছে করে এই কাজ করেনি, অবস্থার চাপে পড়ে বাধ্য হয়ে করেছে। ভালোবাসা তো কারো হাতে থাকে না রে, কারো হাতে থাকে না। যার সাথে হওয়ার তার সাথেই হয়। ভালোবাসায় হিসেব মেলে না রে, হিসেব মেলে না, হিসেব মেলে না, হিসেব ভালোবাসা হিসেব মেলে না। এত দূর বলে বিজয়দা ঘুমিয়ে পড়েছিল। নির্বাণও তেমনই, কিন্তু রাতভর তার স্বপ্নে ভাসছিল বিজয়ের গলার প্রতিধ্বনি। ভালোবাসায় হিসেব মেলে না রে নিবু। প্রতিদিনের মতো অফিসে যাচ্ছিলেন জিতেনবাবু। আজ প্রায় 20 বছর পার করে ফেলেছেন তিনি স্বর্গীয় কনাদ বসুর প্রেসে। পাণ্ডুলিপি, প্রুফশিট, ছাপার কালি আর সাদা কাগজ, এতদিন ধরে এইসবের ভেতরে থাকতে থাকতে এসবের গন্ধকে তিনি ভালোবেসেই ফেলেছেন। সেকালের ম্যাট্রিক পাস জিতেন ঘোষ। কনাদদা বেঁচে থাকতে কত নামী অনামী লেখকের পাণ্ডুলিপি বই হয়ে বেরিয়েছে এই প্রেস থেকে। আর সেই সব বইয়ের সব খুঁটিনাটি জিতেন ঘোষ নিজের হাতেই করতেন। জিতেনবাবু না থাকলে সরকারি চাকরি সামলাতে সামলাতে কনাদদা কি পারতেন বাপের সাধের প্রেস চালাতে? কনাদদা মানুষটি ছিলেন একেবারে আলাদা।
এত বড় মানুষ, কত নামজাদা প্রকাশক লেখকের সাথে ওঠা বসা, তবু কোনো দিন জিতেনবাবুর সাথে একটাও মন্দ ব্যবহার করেননি। বৌদিও ভালো মানুষই, তবে কনাদদার সাথে কেমন একটা দূরত্ব ছিল। এটা সম্পূর্ণই জিতেনবাবুর অনুমান, কারণ তিনি বোস পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন। অনেক কিছুই দেখেছেন যা অন্য কোনো এমপ্লয়ি জানে না। কনাদদার বৌদি সবার সামনে খুব স্বাভাবিক থাকতেন। যা একটু সাদা কালো ছিল সবটাই ঢাকা পড়ে যেত ওদের মেয়ে কুহুর জন্য। কি মিষ্টি যে ছিল মেয়েটা ছোটবেলায়, ডল পুতুলের মতো। কনাদদা যে কি ভালোবাসতেন মেয়েটাকে। কুহুকে দেখে জিতেনবাবুর মনটাও হু হু করত একটা সন্তানের জন্য। ভাবতেন, ঈশ্বর কেন ওদেরও এমন একটা সন্তান দিলেন না। পরে বুঝেছিলেন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। সন্তান থাকলে এই টিম টিম করে চলা প্রেসের চাকরি হয়তো তার আর করা হতো না। আর এই রাশি রাশি কাগজ, কালি, বইয়ের মাঝখান ছাড়া কোথায় বা তিনি খাপ খাওয়াতে পারতেন নিজেকে? সন্তান নেই বলেই নিশ্চিন্তে বাণীর রেঁধে দেওয়া ডাল ভাত খেয়ে অফিসে যেতে পারেন তিনি। তবু যতই নিজেকে বোঝান একটা বাবা ডাক শোনার জন্য, আজও বুকটা কিন্তু খালি লাগে জিতেন ঘোষের। সন্তান না থাকাতেই বোধহয় বাণীও সময়ের আগেই একটু বুড়ি হয়ে গেল। হয়তো একটা ছেলে বা মেয়ে থাকলে কে জানে। আচ্ছা, সেদিন ট্রেনের ছেলেটার কেমন আছে? কি সুন্দর গান গায়। কি নাম যেন ছেলেটার? হ্যাঁ, নির্বাণ। যেমন সুন্দর নাম, তেমন গলার জাদু। ভদ্রঘরের ছেলে এই পাষাণের শহরে কোথায় যে মরে যাচ্ছে কে জানে। একবার যদি বাণীর সামনে নিয়ে গিয়ে দেখাতে পারতাম। ওহ, কি চমৎকার ছেলে। ভাবনার সূত্র ছিন্ন হলো। পকেট থেকে বের করলেন নোকিয়া 1100 মোবাইলটা। এ কি, নিপা বৌদির ফোন? হ্যাঁ, হ্যালো বৌদি। হ্যাঁ বলুন, কেমন আছেন? কি বলছিস? শেষমেশ বসের জন্য চাকরিটাই ছেড়ে দিলি? হ্যাঁ দিলাম, তবে শুধু বসের জন্য না রে। কেমন মনে হচ্ছিল নিজের চয়েসের বাইরে গিয়ে কিছু করছি। দিন দিন চাকরিটা এত একঘেয়ে লাগছিল। কিন্তু তুই তো তোর চয়েস ফলো করবি বলেই গেলি ওখানে চাকরি করতে। স্যালারিটাও ভালোই দিচ্ছিল। কি হলো হঠাৎ? ঠিক জানি না রে, অনেকদিন ধরেই মনে হচ্ছিল এই অ্যাড ডিজাইনারের কাজটা যেন ঠিক আমার জন্য নয়। ভুলভাল কোনো জায়গায় ফেঁসে গেছি রে। তুই জানিস, এমন একবার মনে হলে আমি আর বেশি দিন সেই কাজটা করতে পারি না। তার বলতে, নইলে যে ইঞ্জিনিয়ারিং পড়বি বলে এত খাটলি, জয়েন্টে এত ভালো র্যাঙ্ক করেও শেষে তখন সদ্য আমার সেকেন্ড ব্রেকআপটা হয়েছে সমুদ্রের সাথে। কে জানে, ওকে এড়াতেই হয়তো এমন ছেলে মানুষই করেছিলাম। এই সত্যি করে বল তো, আন্টি তোকে কিচ্ছু বললো না? সন্ধিয়া, তোর আন্টি আমায় বলেছিলেন একজন অ্যাডাল্ট নিজের জীবনে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। কাছের আত্মীয়েরও কোনো অধিকার নেই তাতে মত দেওয়ার। আমি তো ওর দেখানো পথেই হেঁটেছি। আমার যা ইচ্ছে আমি তাই করব। শ্রীমতী নিপা বসুর কোনো ইচ্ছে অনিচ্ছে আমার ভার নয়। কাম ডাউন কুহু, আমি তো জাস্ট এমনি বলছিলাম। তুই এত রিঅ্যাক্ট করছিস কেন? সরি রে, আসলে থাক, আমার জানা আছে, বাদ দে। তো তোর উষ্ণিসের খবর বল। ধুর ও গনকেস, বুঝলি, বেটা হাওয়া বুঝেই কেটে গেছে। আরে বাকিদের মতোই। ও ভেগেছে নাকি তুই ভাগিয়েছিস? আরে
অমনি আমি ছেলেটাকেও ছেড়ে দিলি? আহারে, কষ্টে বুক ফেটে যাচ্ছে দেখছি একজনের। জানা, তবে খুঁজে বার কর না ওই ন্যাকাপোনাটাকে। দেখ কোথায় গিয়ে প্রেম ভাঙা আশিক এখন দুঃখ ভোলাচ্ছে। বয়ে গেছে আমার তোর এটো খেতে। আচ্ছা বল, এখন নেক্সট প্ল্যান কি? কিছু না, আপাতত দিন 15 চুটিয়ে ল্যাথ খাবো বাড়িতে বসে। তুই চাইলে বেরিয়েও আসতে পারি 2-1 দিন, তারপর ফ্রেশ মাইন্ডে ব্যাক টু ওয়ার্ক। তাই এবার নতুন কোন প্যাশন ফলো করবি শুনি? দেখা যাক কোথায় নিয়ে গিয়ে ফেলে জীবন। সত্যি বলছেন বৌদি? আপনি এবার কনাদার ব্যবসাটা বাড়াবেন? বাহ বাহ বাহ। হ্যাঁ, আর বাইরে বাইরে চাকরি করতে ভালো লাগছে না। আর তাছাড়া কনাদের জন্য এইটুকু। তবে তবে আপনার দায়িত্ব কিন্তু বেড়ে যাবে দাদা। নতুন কাজের ছেলে দরকার হবে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে খুব ভালো একটা ছেলে আছে বৌদি। আপনি বললে আমি ওকে। বেশ তো, আনুন একদিন, দেখি ওকে। আচ্ছা বৌদি, আমি যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ করছি, আপনি ভাববেন না। বেশ। সফট টয়ের দোকানটা পাশের দোকানিকে দেখে রাখতে বলে কিছুক্ষণ দূরের মাসির হোটেলে খেতে এসেছে নির্বাণ। আজ প্রায় মাস 6 হলো সে কলকাতায় এসেছে। বিজুদার হাত ধরেই অতি অল্প পুঁজি নিয়ে ফুটপাতে একটা সফট টয়ের দোকান সে দিয়েছে। বড় ছোট মাঝারি হরেক সাইজের ভালুক, খরগোশ, কুকুর দিয়ে সাজানো দোকান তার। আর আছে নির্বাণের সদাহাস্য মুখ আর গলার গান। প্রথম প্রথম অন্য হকারদের মতো ক্রেতাদের আকর্ষণ করতে গলা ছেড়ে চিৎকার করতে চেয়েছিল সে, পারেনি। মধ্যবিত্তের জং ধরা সংযম, নাকি পিছু টানের অভাব? কারো মুখে অন্ন তুলে দেওয়ার দায় নেই, তাই তো গলায় মরিয়া ডাকও আসত না নির্বাণের। কিন্তু এমন চললে যে তোর ব্যবসা লাটে উঠবে নিবু। গেলে আর কি করব বিজুদা, আমার গলায় তো গান ছাড়ার কিছু আসে না গো। আরে না হয় ট্রেনে ট্রেনে মেলায় মেলায় গান গেয়ে ভিক্ষে করব। বেশ তো, তবে ট্রেনে বা মেলায় না গিয়ে নিজের দোকানের সামনে গান ধর, দেখিস লক্ষ্মী লাফিয়ে লাফিয়ে আসবে। বিজুদার কথা শুনে একদিন সকালে ভাগ্য পরীক্ষা করতে নির্বাণ দরাজ গলায় ধরল একটা পুরনো বাংলা ছবির গান। আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। অবাক, 1-2 করে ক্রেতা আসতে শুরু করলো। বিক্রিও হলো মোটামুটি। সারা মাস টুকটাক এভাবে চলার পর পুঁজির টাকা ছেড়ে সব দিয়ে মেসের সবাইকে সে মাংস ভাত খাইয়েছিল। পাশের দোকানের দাদারাও বাদ যায়নি। তোর কি শখ আহ্লাদ বলে কিছুই নেই নিবু? সব আমাদের খাইয়ে দিলি যে। লোকে কামাই করে পরিবারের মুখে হাসি ফোটায়, এই এত বড় পৃথিবীতে আপাতত আমার পরিবার তো তোমরাই গো। তোমাদের একবেলা আনন্দ দিতে পারলাম, এই কিনা আমার কম আহ্লাদ? এমন ছেলেকে আর কে ভালো না বাসে। কয়েকদিনেই নির্বাণকে আপন করে নিয়েছে সকলে। দোকানের পাশের অন্য দোকানি দাদারা, এলাকার বাচ্চাগুলোও ওর গান, ওর গল্পে একেবারে মুগ্ধ হয়ে গেছে। কখনো লজেন্স, কখনো কেক, সময় পেলেই বাচ্চাদের খাওয়ায়ও। ওরা ভালোবাসার কাঙাল, নির্বাণকে একেবারে চোখে হারায়। এভাবে চললে কোনোদিনও বড় হতে পারবি না নিবু। চিরকাল এই হকারি করতে হবে। ভদ্রলোকের ছেলে না তুই, সংসার করতে হবে না তোকে? সংসারই তো করছি বিজুদা। এই গোটা মেজবাড়ি, ওই দাদারা, তুমি, ওই বাচ্চাগুলো, তোমাদের নিয়েই তো আমার সংসার গো। এভাবে যদি
ঠাকুরের আশীর্বাদে কাটে তাহলে আর কি চাই? বিজয় হেসে ফেলল। এই ছেলেকে বোঝানো তার কাজ নয়, এ তো একেবারে খ্যাপা। বুঝবি বুঝবি, যেদিন আমার মতো সত্যিই কারোর মায়ায় পড়বি সেদিন বুঝবি ঘর বাঁধার টান কাকে বলে। খুব মায়া হতো নির্বাণের বিজয় আর জেনেটের জন্য। দুজনের দুজনকে এত ভালোবাসে, কিছুতেই এক হতে পারে না। একদিন নির্বাণ জিজ্ঞেস করলো, আমি কি কিছুই করতে পারি না তোমাদের জন্য গো? ও বিজুদা, বলো না গো। ভাবিস না নিবু, যখন দরকার পড়বে তখন ঠিকই বলবো। তুই ছাড়া আর কাকে বিশ্বাস করি বল? বিজুদার পীড়াপিড়িতেই একটা টাচ স্ক্রিন মোবাইল নিতে হয়েছিল নির্বাণকে। ওই ফোনের সব কিছুই বিজুদার কাছ থেকে শিখেছে সে। সময় কেটে যায় ভালোই। আজ দুদিন হলো বিজুদা মেসে নেই। কোথায় গেল? বলে গিয়েছিল একবেলা বাড়িতে কাটিয়েই বিকেলে ফিরে আসবে। আজ তো 2 রাত হয়ে গেল। মাসির হোটেলে গরম ভাত আর মুড়ি ঘন্ট খেতে খেতে এইসবই ভাবছিল নির্বাণ। হঠাৎ বুক পকেটের মধ্যে রাখা ফোনটা বেজে উঠল। অচেনা নম্বর। হ্যালো নিবু, খুব বিপদ হয়ে গেছে রে। মায়ের পর শুধু একজন মানুষই তাকে এই নামে ডাকে, বিজয়। শীতের সকালের নরম রোদ এসে পড়েছে দোতলা সংলগ্ন বারান্দাটাতে। হাতে উষ্ণ কফির মগ, আরাম কেদারায় বসলেন নিপা। দিন 10 ধরে উত্তুরে হাওয়া বইছে। শহরে শীতের আগমন। নিপার মনে পড়ে ছোটবেলায় তাঁর বাবা শোনাতেন শীত দাদুর গল্প। এক মস্ত জোব্বা পরে পিঠে ঝোলা নিয়ে লাফিয়ে বেড়াতেন তিনি। যাকেই পেতেন তাকেই জাপটে ধরে জিজ্ঞেস করতেন, হ্যাঁ বাছা, তোমার শীত লাগছে না তো? তুমি আমায় ভালোবাসছো তো? উত্তর সন্তোষজনক না হলে কপালে জুটত তীব্র ঠান্ডার শাস্তি এবং মৃত্যু। নিপা ছোটবেলায় খুব মন দিয়ে শুনতেন এসব। বাবার গল্প বলার ভঙ্গিটাও ছিল অনবদ্য। এই 53 বছর বয়সেও সেসব গল্প মন থেকে মুছে যায়নি। তখন গল্প হিসেবে শুনলেও এখন বুঝতে পারেন শীতকালটা সত্যিই যেন এক মাথা পাকা চুলের বৃদ্ধ, সদা হাস্যময়। সবাইকে নিয়ে উৎসবে মাতানো যায়, যার কোনো প্রয়োজন নেই উষ্ণতার। কিন্তু যে সারাদিন কাজের পর বাড়ি ফিরে একটু একটু উষ্ণতা খোঁজে, তার পক্ষে এই শীত দাদুকে সন্তুষ্ট করা কঠিন। তাই হয়তো বরফ ঠান্ডা বিছানায় ধীরে ধীরে মৃত্যু জোটে তার কপালে। এই শীত দাদু অনেকটা কণাদের মতো। কণাদ অত্যন্ত ভদ্র, স্কলার, প্রতিষ্ঠিত, অথচ একেবারে ডাউন টু আর্থ। প্রেসের সব কর্মীদের নিজের পরিবারের মতো ট্রিট করতেন। সকলেই চোখে হারাতো বোসবাবুকে। নিপাকেও কোনোদিন অনাদর করেননি। সদ্য স্কুল পাস বউকে নিজের উদ্যোগে ইউনিভার্সিটি পর্যন্ত পড়িয়েছিলেন। কুহুর যখন মাত্র বছরখানেক বয়স, নিপা তখন বিএড পড়তে যাওয়ার জেদ করলে অসুস্থ শাশুড়ির বিরুদ্ধে গিয়ে কণাদ তাঁকেই সমর্থন করেছিলেন। জীবনে প্রথম এবং শেষবার মায়ের অমত করেছিলেন তিনি। নিপার বিএড শেষ হওয়ার আগেই কণাদের মা মারা যান। হয়তো সবটা আঁচ করেছিলেন। নিজের ছেলের ভাগ্য বিপর্যয় সহ্য হয়নি। এদিকে নিপার পিঠও দেওয়ালে ঠেকে গিয়েছিল। মাত্র 27 বছর বয়সেই এক নারী যদি দিনের পর দিন নিজের বাসনা ভুলে উপোস করে থাকতে বাধ্য হয়, একসময় তার আর কিছুই করার থাকে না। সে সময় নিপার মনে হতো এর চেয়ে যদি কণাদ তাকে অপমান করতেন, অবহেলা করতেন, তাও ভালো ছিল। কিন্তু কণাদ কখনো তা করেননি। সকলের সামনে, সকলের আড়ালে সব কর্তব্য পালন করতেন তিনি। শুধু রাতে দাম্পত্যের সময় এলে গুটিয়ে যেতেন কেমন, এড়িয়ে যেতেন নিপাকে।
কণাদ অক্ষম ছিলেন না। বিয়ের পর কুহুর জন্মের আগে নিপা যদি নিজে এগোতেন, তিনি ফেরাতেন না। কিন্তু সেই সোহাগেও স্বামীর হৃদয়ের উত্তাপ মেলেনি কখনো। উপসী শরীরে সেইটুকু আঁকড়ে ধরতেন নিপা। কুহুর জন্মের পর তো মেয়েকে নিয়ে এমন মেতে উঠলেন কণাদ যে নিপা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেলেন তার জীবনে। নিপা দিন রাত চেষ্টা করে গেছেন কণাদকে নিজের না পাওয়ার কথা বোঝাতে। কণাদ বোঝেননি। ক্রমে ক্রমে ঘর ভরে গেল প্রেসের প্রুফশিট, কাগজ আর কুহুর ছবির বই, খেলনাপাতিতে। হৃদয়ে শূন্য রয়ে গেল শুধু। সংসারের হাজার কাজ, শরীরের জ্বালা। অস্থির নিপা পালানোর পথ খুঁজছিলেন। তার ভিতরে বেড়ে উঠছিল কুহু, বাবার মতোই তুখোড়, জেদি আর পরিষ্কার মনে একেবারে সাদা কাগজ। নিপা মুগ্ধ হয়ে দেখতেন তাকে। কেন যে কুহুর দিকেই সারা জীবন তাকিয়ে থাকেননি? কণাদ তো সব বুঝতেন, তবু একবারও কেন আটকাননি ওকে? যদি চেপে রাখতেন, জোর করতেন, হয়তো এমন পদস্খলন হতো না তার। তিনজনের জীবন এভাবে এলোমেলো হতো না। কখনো মনে হয় কণাদ ভীষণ স্বার্থপর, নিজের অক্ষমতা ঢাকতে ঢাকতে নিপাকে যথেচ্ছাচার করতে দিয়েছিলেন। আবার কখনো মনে হয় সমস্যা কণাদের ছিল না, নিপারই চাহিদা বেশি ছিল। আচ্ছা, শরীরের প্রতি অতটা টানই কি সব নষ্ট করে দিল? মেয়েটা যে কেন সেদিন তাড়াতাড়ি ফিরে এসেছিল স্কুল থেকে, কেন বিভাসকে বাড়িতে ডেকে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন নিপা? আর কণাদিবা কেন সেদিন, কেন 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 ভাবতে পারেন না, ভাবতে পারেন না নিপা। শরীরে মনে অস্থিরতা ছড়িয়ে পড়ে। এই পৃথিবীতে কি কোথাও এক ফোঁটা শান্তি বরাদ্দ রাখেননি ঈশ্বর তার জন্য? সবার সাপ মোচন হয়, তার পাপের কি কোনো স্খালন নেই? রাস্তায় দাঁড়িয়ে আছে নির্বাণ। পরন্ত বেলায় শীতের হাওয়া ছেড়েছে বেশ, তবে সেদিকে মন নেই তার। গ্রাম থেকে বেরোনোর দিন যে শার্ট প্যান্টটা পরে এসেছিল, আজও সেটাই গায়ে। হাতে ছোট্ট ব্যাগ, তাতে যত সামান্য টাকা, কিছু পোশাক। চোখের দৃষ্টি শূন্য। এই শহরে পা রাখার দিন যেমন প্রায় ফাঁকা হাতে এসেছিল সে, গত ৭২ ঘন্টার ঘটনা প্রবাহ তাকে আবার সেই জায়গাতেই এনে ফেলেছে। আশ্রয়হীন, বন্ধু বান্ধবহীন, প্রচণ্ড শোক, তাপ বারবার তার গলার কাছে দলা পাকাচ্ছে। তাই আজ তার গান অশ্রুরুদ্ধ কোনো পাখির ডাকের মতো। গানে সেদিন ফোনে বিজুদা জানিয়েছিল জেনেটের দালাল কিভাবে ধরে ফেলেছে তাদের সম্পর্কের কথা। এমনকি ওরা যে বিয়ে করবে বলে স্থির করেছে তাও জেনে গেছে দালাল। সোনার ডিম পাড়া মুরগি হাতছাড়া হয়ে যাবে এই ভয়ে জেনেটকে মারধর করেছে নির্মমভাবে। জেনেট রক্তাক্ত অবস্থায় ফোনে জানিয়েছিল ওরা ওকে মুম্বাইয়ের এক ব্রথেলে মোটা টাকায় বিক্রি করে দিতে চায়। এদিকে বিজুদা গ্রামের বাড়িতে গিয়ে সব জানিয়েছিল নিজের পরিবারকে। জেনেটের আসল পরিচয়ও গোপন করেনি। জানতো বাবা মা কোনো দিন মানবে না, তবুও জানিয়েছিল, কারণ সে পরিবারকে অন্ধকারে রাখতে চায়নি। ছেলের এমন সর্বনাশের কথা শুনে বিজুদার বাবার স্ট্রোক হয়। বিজুদা আটকে যায়। মা কাঁদছে, ভেঙে পড়ছে। তুই ওকে যে করে হোক আজ রাতে বার কর নিবু, নইলে কাল সকালেই ওরা ওকে অনেক দূরে পাঠিয়ে দেবে। আমি মাকে ভাইকে বুঝিয়ে আজ রাতেই কলকাতায় পৌঁছবো। এইটুকু উপকার কর ভাই, এইটুকু উপকার কর। সেদিন মুহূর্তেই সিদ্ধান্ত নিয়েছিল নির্বাণ। মেসের বীরেন্দা নিজের ভাইয়ের জন্য ব্যবসা খুঁজছিল অনেক দিন। নির্বাণ নিজের মাল সহ পুরো দোকানটাই বিক্রি করে দিল মাত্র ১৫,০০০ টাকায়। তুই কিছু ভাবিস না নিবু,
আমি তোকে ঠকাবো না রে। ভাইয়ের ব্যবসা দাঁড়িয়ে গেলে আমি তোকে আরও কিছু দিয়ে দেব। নির্বাণ শুধু অল্প হেসেছিল। দালালটা ধূর্ত হলেও এক রাতের জন্য 5,000 টাকার লোভ সামলাতে পারেনি। সাবধানী বেড়ালের মতো জেনেটের ঘরে নির্বাণকে পৌঁছে দিয়ে খিক খিক করে হেসে বলেছিল, একটু সাবধানে কাজ করবেন স্যার, আমাদের নাজুক কালির অল্প উরু উরু ভাব আছে, তো সাবধানে কাজ করবেন স্যার। এক অন্ধকার স্যাঁতে স্যাঁতে ঘরে ঢুকে নির্বাণ দেখেছিল বিজুদার কিনে দেওয়া বিয়ের শাড়ি পরে হাতে বিষের কৌটো নিয়ে দাঁড়িয়ে আছে জেনেট। হাতে গালে পিঠে অসংখ্য মারের চিহ্ন, মুখ রক্ত শূন্য। এক পাও কাছে এসো না বাবু, আমার কাছে তোমায় দেওয়ার মতো কিছু নেই আর। তোমাদের কাউন্সিল মরে গেছে। কাছে এসো না, এক পাও এসো না। আমি জেনেট মল্লিক, ওয়াইফ অফ বিজয় মল্লিক। আমার কাছে এলে আমি বিষটা খেয়ে মরবো। একদম এক পাও কাছে এসো না, এক পাও কাছে এসো না, কাছে এসো না, এক পাও কাছে এসো না, একদম এক পাও কাছে আসবে না। জেনেটকে নিরস্ত করে নির্বাণ নিজের পরিচয় দিল। হতচকিত কাঁদতে থাকা জেনেটকে সব পরিকল্পনা বুঝিয়ে ওকে খুব সাবধানে বের করে আনলো সেই নরক ঘর থেকে। পরদিন ভোরে পরিকল্পনা মতো একটা কালী মন্দিরে বিয়ে হয় বিজয় ও জেনেটের। তুরে হাওয়া, ভোরের আকাশ আর নির্বাণ সেই অনির্বচনীয় প্রেমের একমাত্র সাক্ষী। বিয়ের পর বিজুতা নির্বাণের হাত শক্ত করে চেপেছিল দীর্ঘক্ষণ। দুজনের মধ্যে কোনো কথা হয়নি। নির্বাণ জানত ওদের আর কোনো দিন দেখা হবে না। ভোরের বাসে ওঠার আগে জেনেট ভেজা চোখে বলেছিল, You are an angel. God bless you. God bless you. বাবাকে একটু দেখিস নিবু, বয়সকালে পুত্র বিয়োগ হলো তো। নির্বাণ কিচ্ছু বলতে পারেনি। জানতো বিজুদা আর ফিরবে না। কখনো সুখ দুঃখ ভাগ করা হবে না। গাড়িটা দূরে চলে গেলে নির্বাণ দেখেছিল আকাশে চাঁদ আর সূর্য একসাথে উঠেছে। সব সম্বল হারিয়েও মনটা ভরে গিয়েছিল সেদিন। কারণ বিজয় আর জেনেটের ভালোবাসার সেই পরিণতি তো তার চোখের সামনে ঘটেছিল। কিন্তু বিধাতা বোধহয় ওর এই অদূরদর্শিতায় হেসেছিলেন প্রচণ্ড। কারণ 3 দিন পরে বিকেলে রক্তমাখা জামা গায়ে, প্রচণ্ড জ্বর, জবা ফুলের মতো টকটকে চোখ নিয়ে ফিরে এসেছিল বিজুদা। সব শেষ করে দিয়ে এলাম রে, সব শেষ করে দিয়ে এলাম নিবু, সব শেষ করে দিয়ে এলাম, সব শেষ করে দিয়ে এলাম। সেদিন মেসে নির্বাণ ছাড়া সবাই পেটের ধান্দায় বাইরে ছিল। মেসের ঘরে সেই মুহূর্তে যদি একটা বাজও পড়ত তবু বোধ করি এত অবাক হতো না। নির্বাণ যতটা বিজয়কে এই অবস্থায় এখানে দেখে হয়েছিল। সম্বিত ফিরতে নির্বাণ টের পায় বিজুদার পা টলমল করছে, এক্ষুনি পড়ে যাবে বুঝি। মুহূর্তে ছুটতে গিয়ে বিজয়কে ধরে ফেলে ও। তারপর মুখে চোখে জল ছিটিয়ে আর এক ঢোক জল খাইয়ে একটু সুস্থির করার পর জানতে চায়, কি হয়েছে বিজুদা? সব সব ঠিক আছে তো? বৌদি কোথায়? বিজুদা বলো না, বৌদি কোথায়? মরা মানুষের মতো সাদাটে মুখে অদ্ভুতভাবে হেসেছিল এক চোট। তারপর ফিসফিসিয়ে বলল, জানিস তো নিবু, মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো না রে, কোনো কিছুই ভালো না। সুখও না,
তাই হয়তো আমার ভাগ্যে জেনেটকে সইল না রে। এত 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 লড়াই করে, এত ত্যাগ স্বীকার করেও হতভাগীটাকে একটু শান্তি দিতে পারলাম না, একটু শান্তি দিতে পারলাম না। জানিস নিবু, আমাদের বিয়েতে তো কোনো পুরোহিত ছিল না, তাই মন্ত্রতন্ত্রও পড়া হয়নি। তবু সিঁদুর দানের সময় জেনেটের মাথার দিব্যি খেয়েছিলাম। ওকে কথা দিয়েছিলাম আজকের পর কোনো শালা আমার জেনেটকে ছুঁতে পারবে না, কোনো শালা আমার জেনেটকে ছুঁতে পারবে না। আমার জেনেটের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বা ওকে বাধ্য করে কেউ ওর শরীরটাকে আমার জেনেট আজ থেকে স্বাভাবিক সাধারণ জীবন পাবে। আমার সম্পূর্ণ পৃথিবী বাজি রেখেছিলাম জেনেটকে সুখী করব বলে, কিন্তু তোদের ওই শালা কি যেন বলিস, ওই ভগবান, হ্যাঁ ভগবান, ওই শালা একটা ফ্রড। সবটা দিয়েও কেমন কেড়ে নেয় জানিস তো। আমার চোখের সামনে আরামিগুলো জেনেটকে 1 2 3 4 বারবার ইজ্জত লুট করলো, বারবার। তারপর নিজেদের পাপের প্রমাণ লোপাট করতে ওকে খুন করলো। আর আমি শালা কেলানি খেয়ে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে রইলাম জানিস তো। এর চেয়ে ওরা যদি আমায় মেরে ফেলতো ওই সময় আমায় তাহলে চোখের সামনে এইভাবে জেনেটকে তবে আমিও শালা মল্লিকের বেটা ঘাপটি মেরে পড়েছিলাম ওইখানেই। ওরা খুব হাসতে চলে গেল জানিস তো, হাসতে চলে গেল। ভেবেছিল আমিও বোধহয় মরে গেছি। আমিও মরার মতো শ্বাস চেপেছিলাম। তারপর পরের দিন কোনো রকমে একটা রিভলভার ভাড়া করে ওদের ডেরায় গিয়ে ওদের তিনজনের বুকে গুলি চালিয়ে ওদের রক্ত গায়ে মেখে এখানে এসেছি। এখানে পালিয়ে এসেছি। হ্যাঁ, ওদের চেলা চামুন্ডারা এলো বুঝি। নিবু আসুক। আমি আর ভাবি না স্বর্গে গিয়ে জেনেটকে তো উত্তর দিতে পারবো। হ্যাঁ, উত্তর দিতে পারবো। একটানা বলে থেমেছিল বিজয়। ওর ভাঙা বর্ণনায় নির্বাণ বুঝেছিল বিয়ের পর শিলিগুড়ি যাওয়ার পথেই জেনেটের ব্রথেলের দালাল আর তার শাগরেদদের হাতে ধরা পড়ে ওরা। তারপর জেনেটকে শাস্তি দিতে ওরা সবাই মিলে ওকে বারবার ধর্ষণ করে খুন করে, আর বিজয়কে প্রচণ্ড মারধর করে মরে গেছে ভেবে ফেলে রেখে যায়। আর প্রতিশোধ নিতে নিজের জীবন তুচ্ছ করে সেই দালাল আর তাদের শাগরেদদের খুন করে সে পালিয়ে এসেছে। তুমি স্নান করে ধোয়া জামা পরো বিজুদা, আমি চা অমলেট নিয়ে আসছি। তুমি ভেবো না, আমার প্রাণ থাকতে তোমায় কেউ ছুঁতেও পারবে না।
এই কথা বলিস না নিবু, এই কথা বলিস না। আমিও ওই কথাই দিয়েছিলাম জেনেটকে, রাখতে পারিনি রে, রাখতে পারিনি। তুইও পারবি না, দেখিস তুইও পারবি না। ওদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, ওদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। তবে তবে আমায় ওরা কিছুতেই ছুতে পারবে না, কিছুতেই ছুতে পারবে না, কিছুতেই না। নির্বাণ বিজয়কে আরেকটু শান্ত করে গরম জলের খোঁজে বেরিয়েছিল। এখনই স্নান করানো দরকার ওকে, প্রমাণ লোপাট করতে হবে। মিনিট 10 মধ্যেই ফিরে এসেছিল নির্বাণ, আর ঘরের সিলিংয়ে বিজয়ের ঝুলন্ত দেহটা সে আবিষ্কার করেছিল। হাতে একটা চিরকুট, তাতে লেখা ছিল, নিবু ভাই আমার জন্য শোক করিস না। আমি সেই রাতেই জেনেটের সাথে মরে গেছিলাম। আমার শরীরটা পড়েছিল শুধু, আমার খাঁচাটার মুক্তির সময় হয়ে এসেছিল, তাই চললাম। শুধু একটাই দুঃখ থেকে গেল, আমার জন্যে তুই বোধহয় আবার ছাদ হারালি রে ভাই। তোর এই অক্ষম দাদাকে ক্ষমা করে দিস। বিজুদা, বিজুদা, এটা কি করলে বিজুদা? কেন করলে? এটা কেন করলে বিজুদা? আপনারা শুনছিলেন শতরূপা নাগপালের লেখা উপন্যাসিকা যদি প্রেম না দিলে। গল্পে কথকের ভূমিকায় অভিনয় করেছেন দীপঙ্কর রায়, কণাদের ভূমিকায় অভিনয় করেছেন অভ্র সরকার, জিতেন বাবুর চরিত্রে আকাশ পাল চৌধুরী, বিজয়ের চরিত্রে সুজিত বর্মন, নিপার ভূমিকায় রয়েছেন অন্তর্লীনা মুখার্জি, নির্বাণের ভূমিকায় সৈকত সুর, কুহুর ভূমিকায় মধুমিতা দাস, শাশুড়ির ভূমিকায় কঙ্কনা নন্দী, নির্ভয়ের ভূমিকায় বিদ্যুৎ মিশ্র, দিয়ার ভূমিকায় সৌমিলি বসাক, ছোট কুহুর ভূমিকায় দিব্যাভা চক্রবর্তী এবং জেনেটের চরিত্রে অভিনয় করেছেন পৃথা সূত্রধর। উপন্যাসিকার সমস্ত গানগুলি গেয়েছেন সৈকত ঘোষ। এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন রৌনিক রায় ও অভিজিৎ বিশ্বাস। গল্পটি অডিও স্টোরিতে রূপান্তর করেছেন পৃথা সূত্রধর। রেকর্ডিং হয়েছে স্টুডিও ন্যানাজে। সাউন্ড ডিজাইন করেছে জয় মিউজিক লাইভ এবং গল্পের পোস্টার ডিজাইন করেছে জ্যাকম্যান ক্রিয়েটিভ সলিউশন।